হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। এর আগে বেশ কয়েকটা ম্যাথের কোশ্চেন সলভ হয়ে গেছে এবিটিএ টেস্ট পেপারে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 140-এ যে ম্যাথের কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করব। এখনো পর্যন্ত আমরা 1, 2, 3 এবং 4-এর দাগ মিলে যে 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো থাকে সেইগুলো সলভ করছি। টোটাল 36 নম্বর থাকে, সেই 36 নম্বর সলভ করছি। সমস্ত পেজগুলো হয়ে গেলে তারপর আমরা যেগুলো বড় কোশ্চেন সেগুলো সলভ করব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেয় সেটা বেরিয়ে যাবে। পর্ষদ থেকে টেস্ট পেপার দিয়ে দিলে আমরা সেই পর্ষদের টেস্ট পেপারও সলভ করে দেবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের যে ক্লাসগুলো করছি, ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, পেজ নাম্বার 140-এ যে ম্যাথের কোশ্চেন আছে সেই পেজের সলভ। প্রথম কোশ্চেন একের দাগের একেরটা। প্রথম কোশ্চেন বলেছে কোনো মূলধনের এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার। দেখো, মূলধন এই যে একের দাগের এক, কোনো মূলধন এক্স বছরে, মনে করো পি মূলধন, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 2p হচ্ছে এক্স বছরে। 2p হয়ে যাচ্ছে মানে কি, তাহলে সুদ কত হচ্ছে? সুদ এই যে সুদ আসল 2p মাইনাস পি, তাহলে পি টাকা সুদ হচ্ছে। ঠিক আছে, সুদের হার চেয়েছে, আমরা সেটা r% ধরে রাখছি। এখানে এটা শর্ট কোশ্চেন, তোমরা রাফলি ক্যালকুলেশন করে শুধু দাগ নাম্বার দিয়ে সঠিক অ্যান্সারটা করবে। তাহলে পি ইজ ইকুয়াল টু, প্রসেস দেখানোর কোনো দরকার নেই, 1 নম্বর তোমরা ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা করলে 1 নম্বর পেয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়াল টু, আগে আসল ছিল, এটা সুদ হয়েছে, আর এটা আগে আসল পি, আর টি বাই 100। ঠিক আছে, পি কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে r(x/100) ইজ ইকুয়াল টু, ডান দিকে কিছু নেই মানে 1, তাহলে আর হয়ে যাচ্ছে 100/x। দেখো, তাহলে সুদের হার কত হচ্ছে? 4টে অপশন আছে, কোন অপশনে এইটা আছে? দেখো, 100/x আছে অপশন বি তে, তাহলে অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে একের দাগের অপশন বি 100/x%। দুইয়ের দাগে যাব। দেখো, দুইয়ের দাগের কি বলছে? দেখো, দুইয়ের দাগের বলে দিয়েছে যে এখানে বলা আছে 2x² প্লাস 5x প্লাস k মাইনাস 3 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান। 2x² প্লাস 5x, সমীকরণটা হচ্ছে এইরকম, 2x² প্লাস 5x প্লাস k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এইটা আছে। ঠিক আছে, 2x² প্লাস 5x প্লাস k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে a কোনটা? এখানে a হচ্ছে 2, b হচ্ছে 5, আর c হচ্ছে k মাইনাস 3, এই পুরোটা k মাইনাস 3টা। তাহলে বীজদ্বয় পরস্পর অনন্য মানে কি, একটা বীজ আলফা হলে অন্যটা 1/α। ঠিক আছে, একে অপরের অনন্য মানে একটা বীজ আলফা হলে অন্যটা 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফলটা কি হচ্ছে? আলফা ইন্টু 1/α, c বাই a, c মানে k মাইনাস 3, k মাইনাস 3/a, এর মান 2, এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে k মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে k ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, k এর মান চলে আসছে 5। দেখো, ঠিক আছে, দেখো আনসারটা, k এর মান এসে যাচ্ছে 5। কোন অপশনে আছে? অপশন সি তে 5 আছে, অপশন সি তে 5 আছে। ঠিক আছে, তাহলে অপশন সি 5, অপশন সি 5। তিনের দেখো, তিনের অঙ্ক কি বলেছে? তিনের অঙ্ক বলে দিয়েছে যে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক, PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে পি কোণের মান। আমরা কি জানি, একটা প্রয়োগ তোমাদের আছে, সেই প্রয়োগটাও তোমরা তৈরি রাখবে, যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। ঠিক আছে, তাহলে আয়তাকার চিত্র হলে কি হবে? আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়। এবার PQRS এর পি কোণ চেয়েছে, পি কোণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি মানে অটোমেটিক পি কোণটাও 90 ডিগ্রি, তাহলে পি কোণের মান চেয়েছে, তাহলে পি কোণ 90 ডিগ্রি হবে। কোন অপশনে আছে? দেখো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপশন আছে অপশন সি তে, তাহলে অপশন সি সঠিক উত্তর। এটাও সি হলো, 4, 5, 6। ঠিক আছে, অপশন সি, অপশন সি সঠিক উত্তর। এবার দেখো চারেরটা, চারের বলছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান। 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos 3 থিটা কত? হাফ হয়ে যাচ্ছে, তাহলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু cos 60 মান হাফ, cos cos তুলে দিলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60/3 মানে
20 ডিগ্রি হয়ে যাচ্ছে, 60/3 20 ডিগ্রি। তাহলে এটা আসছে 20 ডিগ্রি, এটাও অপশন সি তে আছে 20 ডিগ্রি। তাহলে পরপর তিনটে অপশন সি সঠিক উত্তর হয়ে গেল, পরপর তিনটে অপশন সি উত্তর হলো। ঠিক আছে, 2 3 4। ঠিক আছে, এবার 5এরটা দেখো, 5এরটায় যাবো আমরা। 5এরটা কি বলছে? 5এর বলে দিয়েছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উচ্চতা হচ্ছে 1:2। উচ্চতা যেহেতু 1:2 বলে দিয়েছে, আমরা ধরছি প্রথমটার উচ্চতা h, দ্বিতীয়টার উচ্চতা 2h। যেহেতু 1:2 বলা আছে, প্রথমটা h, দ্বিতীয়টা 2h, আর আমরা প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয়টার r2। এবার দুটোর আয়তন সমান বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙে, তাহলে আয়তন আমরা সমান করে দিই। কি চেয়েছে? ব্যাসার্ধের অনুপাত, মানে r1:r2 চেয়েছে। তাহলে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে পাই r1² h ইজ ইকুয়াল টু পাই r2² 2h। তাহলে এখানে পাই আর h কেটে দাও, পাই h সরিয়ে দিলে r1² ইজ ইকুয়াল টু 2r2²। অতএব r1² বাই r2² ইজ ইকুয়াল টু 2/1 এইটা আসছে। তবে কোনাকুনি গুণ করলে উপরের লাইনটা ম্যাচ করছে, দেখো উপরের লাইনের সঙ্গে ম্যাচ হচ্ছে। তবে তাহলে অতএব r1/r2 কত আসছে? তাহলে রুট করে দিলে √2:1। অতএব r1:r2 ইজ ইকুয়াল টু √2:1। তাহলে ব্যাসার্ধের অনুপাত আসছে √2:1। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত √2:1। কোন অপশনে আছে এটা? √2:1 আছে, অপশন ডি তে আছে। এটা দেখো অপশন ডি তে আছে। তাহলে r2 সঙ্গে এটা r1:r2, এটা √2:1 অপশন ডি তে আছে। দেখো, তাহলে অপশন ডি সঠিক উত্তর হচ্ছে 5এরটা। কি বলেছে এখানে দেখো, এখানে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে উচ্চতা 1:2 যেহেতু বলা আছে, প্রথমটার h ধরেছে, দ্বিতীয়টা 2h। তাহলে ব্যাসার্ধ r1r2, পাই r1² পাই r2h আয়তন, পাই r2² ইন্টু এটা 2h হবে। তাহলে পাই h সরিয়ে দিলে r1² থাকছে, 2r2² থাকছে। তাহলে r1/r2², কোনাকুনি গুণ করলে এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে r1:r2 আসছে, এটা রুট করে দিলে উভয় দিকে √2। তাহলে এটা আসছে অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর √2:1। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর। এক্ষেত্রে অ্যান্সার যেটা দেওয়া আছে তোমাদের ভুল দেওয়া আছে এটা। ঠিক আছে, অ্যান্সার এটা তোমাদের দেওয়া আছে সম্ভবত, অ্যান্সার তোমাদের 5এরটা সি অপশন দেওয়া আছে 1:2। 1:2 কখনোই হবে না এটা। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে একটা তথ্য দিয়ে দিয়েছে 30 34 35। তথ্যটা আমরা নিচ্ছি, দেখো। তিরিশ 34 35, আর আছে 30 34 35 36 37 38 40। 30 34 35 36 37 38 40, 36 37 38 40। এখানে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে এদিকে তিনটে, এদিকে তিনটে, মাঝের মান 36, ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে 36 মধ্যমা। এবার যদি 35টা না থাকে কি হচ্ছে? 35 না থাকলে 30 34 36 37 38 40, এখানে 3 আর 3 6টা মান। তাহলে এই দুটো সমষ্টি বাই 2 মধ্যমা, 36 + 37/2, তার মানে হয়ে যাবে 36.5 মধ্যমা। ঠিক আছে, তাহলে 35 না থাকলে মধ্যমা 36.5, আর 35 থাকলে মধ্যমা 36.5 আর 36। তাহলে কি বলেছে এখানে? যে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, না থাকলে 0.5 বৃদ্ধি পাচ্ছে। অপশন ডি এরটা 0.5 বৃদ্ধি পাবে। অপশন ডি আছে 0.5, তাহলে অপশন ডি হয়ে যাবে 0.5 বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে এর সাথে সাথে আমাদের 1 এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা 2 এর দাগে যাব, শূন্যস্থান পূরণে। 2 এর দাগের শূন্যস্থান পূরণে যাব। 2 এর দাগের অঙ্ক দেখো। নেক্সট দেখো আছে 2 এর দাগের 1 শূন্যস্থান পূরণ, যেটা বলেছে এখানে যে x² - 2 + bx + 6 = 0। এখানে দেওয়া আছে x² - 2 + bx + 6 = 0। এটা সমীকরণ আছে। ঠিক আছে, x² -
2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজের মান, তাহলে একটি বীজ যেহেতু 2 আমরা এক্স এর জায়গায় 2 পুট করতে পারি। 2 পুট করলে কি হচ্ছে, এটা 2 স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে 4 প্লাস 6 মাইনাস এটা 2টা আমরা যদি ভেতরে গুণ করে দিই 4 প্লাস 2b ইকুয়াল টু 0, তাহলে এখানে 4 প্লাস 6 মাইনাস 4 মাইনাস 2b ইকুয়াল টু 0, এটা কেটে যাচ্ছে, তাহলে 2b ডান দিকে গেলে প্লাস ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 3, বিটা যদি আমরা এখানে পুট করে দিই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, বিটা এখানে পুট করে দিচ্ছি 2 প্লাস 3 মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে দুটো সংখ্যা যোগ করলে 3 আর 2 5, তাহলে চলে আসছে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে একটা বীজ 2 হলে অপর বীজ আসছে 3, x মাইনাস 3 কে 0 করলে x ইকুয়াল টু 3 আসছে, তাহলে একটা বীজ 2 হলে অপর বীজ আসছে 3, শূন্যস্থানে 3 হবে, ঠিক আছে, অপর বীজ 3, এটা উত্তর। দেখো প্রসেসটা দেখে নাও। যেহেতু এই সমীকরণে একটি বীজ 2, তাহলে আমরা x এর জায়গায় 2 বসাতে পারি, এখান থেকে b এর মানটা নির্ণয় করেছি, b এর মানটা বের করে আবার এতে পুট করে দিয়েছি, পুট করে এটাকে মিডল ফ্যাক্টর করেছি, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 আসছে, এটাকে 0 করলে x ইকুয়াল টু 2, x এর একটি বীজ 2 যেটা বলা আছে, এটাকে 0 করলে অপর বীজ 3 আসছে, তাহলে অপর বীজের মানটা কত চেয়েছে, আমরা অপর বীজের মানটা বের করে দিয়েছি, দেখো 3 সঠিক উত্তর, ঠিক আছে, দেখে নাও। এবার দেখো পরবর্তী অঙ্কে যাব, কি বলেছে পরবর্তী অঙ্ক, পরের অঙ্ক বলে দিয়েছে যে 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভ 3:2:9, তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত, তাহলে সময়ের অনুপাত আর যেটা সময়ের অনুপাত এক মাসের হিসেবে মূলধন, মনে করো একটা পি মাস একটা কিউ মাস আর একটা যদি আর মাস খাটে, এই যে পি মাস কিউ মাস আর মাস, তাহলে এক মাসের হিসেবে মূলধন যেটা হয়, এখানে বলেছে মূলধন অনুপাত কত বলা আছে 3:4:6, মনে করো এই যে 3:4:6 বলা আছে, তো 3:4, মনে করো এইটা 3x এইটা 4x আর শেষজন দিচ্ছে 6x টাকা দিচ্ছে, তাহলে এই সময় আর এই সময়টা আর আগের মূলধনটা, এটা যে আমরা এক মাসের হিসেবে মূলধন নির্ণয় করার সময় কি করি, যে এই টাকাটা এত মাস কেটেছে এটা গুণ করে নিই, তাহলে এটা আসছে 3xp, হ্যাঁ, আচ্ছা এইটা আসছে 4x3 আর এটা আসছে এত r, ঠিক আছে। এবার এই অনুপাতটা কার সঙ্গে সমান, এটা লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা বলা আছে লাভের অনুপাত 3:2:9, তাহলে এটা 3:2:9 যদি হয়, তাহলে x তো উঠে যাচ্ছে, তাহলে p/q/r কত হয়ে যাচ্ছে, তার মানে 3/3:2/4:9/6 এইরকম একটা আসছে, রাফলি একটা ক্যালকুলেশন এইরকম হবে, ঠিক আছে। তাহলে এটা 1:2 ইকুয়াল টু 2:1:3 এইটা আসছে, তাহলে সময়ের অনুপাত হচ্ছে 2:1:3, দেখো সময়ের অনুপাত আসছে আমাদের, সময়ের অনুপাত 2:1:3, তাহলে শূন্যস্থানে 2:1:3 হবে, ঠিক আছে। কি বলেছে এখানে, এখানে বলেছে তাহলে সময়ের অনুপাত হবে ড্যাশ, তাহলে সময়ের অনুপাত এখানে শূন্যস্থানে 2:1:3, তিনেরটা কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এওবি 50 ডিগ্রি, এসিবি এর মান কত হবে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, একটা ত্রিভুজ মনে করো, এই যে একটা বৃত্ত, এই যে এ বি সি পরিকেন্দ্র যদি ও হয়, যোগ করো পরিকেন্দ্র ও, ঠিক আছে। এবার কি বলা আছে, পরিকেন্দ্র ও এওবি 50 ডিগ্রি, এওবি যদি 50 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, এইটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি স্ট্রেট, একদম সহজনীয়। এ বিসি বৃত্তচাপের সাপেক্ষে এওবি কেন্দ্রস্থ কোণ, বিএসি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আচ্ছা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, ঠিক আছে, অর্ধেক, তার মানে এটা হয়ে যাচ্ছে 25 ডিগ্রি, 50 হলে এটা 25 হয়ে যাচ্ছে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 50 হলে এটা 25। এবার বলছে যে কি বলেছে, এওবি 50 হলে এসিবি এর মান কত, এসিবি, হ্যাঁ এসিবি এই কোণটার মান চেয়েছে, এসিবি, এওবি 50, এসিবি এর মান কত, এখানে এওবি বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এওবি 50, আচ্ছা এখানে এওবি 50 বলেছে, তো এওবি মানে এইটা, এবি নিয়েছি, এটা ও হলে এইভাবে এওবি, এইটা 50 ডিগ্রি, এওবি 50 হলে
তাহলে এখানে এই বৃত্তচাপের সাপেক্ষে এবি বৃত্তচাপের সাপেক্ষে এটা 50°, তাহলে বৃত্তস্থ কোণ এসিবি তার অর্ধেক 25°। ঠিক আছে, তার অর্ধেক 25°। এবার দেখো এখানে তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে তোমাদের উত্তর আছে সম্ভবত এটা 40° উত্তর দেওয়া আছে, তাই তো? তোমাদের এটা উত্তর দেওয়া আছে 40°, কিন্তু এটা 40° হবে না। এটা যেটা আমরা আনছি যে যেটা সহজ নিয়মে আসছে 25° উত্তর হবে। এসিবি এর মান চেয়েছে, এসিবি 25°। ঠিক আছে, এসিবি কোণের মান বলেছে যে এসিবি এর মান হবে এটা 25°। ঠিক আছে, এবার এটা 40° হতো কি করে হতো, যদি এই কোণটা 50° বলতো, যে এই কোণটা যে ও এ বি, কোণ ও এ বি যদি 50 বলতো তাহলে 40° উত্তর হতো। কিভাবে হতো, এইটা 50 হলে এইটাও 50 হতো, কারণ এই ত্রিভুজের ও বি ত্রিভুজের এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, দুটো বাহু সমান, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। এইটা 50 হলে ও বির বিপরীত কোণ 50, তাহলে ও এর বিপরীত কোণ 50 হবে। 50 50 100, তাহলে এইটা হয়ে যাচ্ছে 80°, তাহলে এইটা 80 হলে এর অর্ধেক এটা 40, তখন হতো যদি এই কোণটা বা এই কোণটা বলতো, কিন্তু এটা 50 বললে এটা অবশ্যই 25 হবে। ঠিক আছে, নেক্সট দেখো 4এরটা। 4এরটা কি বলছে দেখো, 4এর অঙ্ক বলা আছে যে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা 2/3, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা 2/3 চেয়েছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান। cos 4 থিটা মাইনাস sin 4 থিটা 2/3, cos 4 থিটা মানে cos স্কয়ার থিটা স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা স্কয়ার 2/3। এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি আমরা, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 2/3। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1 ইন্টু এই cos স্কয়ারটাকে আমরা সাইনে ঘোরাচ্ছি, 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে। এই cos স্কয়ারটাকে সাইনে ঘোরালে মাইনাস এই sin স্কয়ারটা লিখলাম ইজ ইকুয়াল টু 2/3। তাহলে 1 ইন্টু এই মানটাই হবে। এটা কত আসছে, এই cos স্কয়ারটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখেছি। ঠিক আছে, cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার লিখেছি দেখো, তাহলে এটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে দুবার, ইজ ইকুয়াল টু 2/3 আসছে দেখো। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান চেয়েছে, সেটা 2/3 আসছে। ঠিক আছে, কি বলেছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান শূন্যস্থান দেওয়া আছে, তাহলে সেই শূন্যস্থানের জায়গায় 2/3 হয়ে যাবে। নেক্সট দেখো 5 আর 6, তাই তো? 5এরটা দেখো, 5এরটা বলে দিয়েছে যে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা বৃদ্ধি পাবে, আয়তন উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পায় দেখি, চোঙের ব্যাসার্ধ আমরা আর উচ্চতা যদি এইচ ধরে নেই, তখন আয়তন কত হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। ঠিক আছে, এত ঘন একক। এবার দুটোকেই দ্বিগুণ করছি, এইটা মনে করো 2r আর এইটা 2h হয়ে যাচ্ছে, তখন পাই ডট 2r তার স্কয়ার ইন্টু 2h, এইটা এত ঘন একক কি হবে, এত ঘন একক। এটা হয়ে যাচ্ছে পাই 4r স্কয়ার ইন্টু 2h ঘন একক, 4 দোকানে 8 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 8 চলে আসছে সামনে একটা, তার মানে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখানে 8 গুণ হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে দেখো। পরবর্তী বলেছে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওঝাইভের কেন্দ্রবিন্দুকে ওঝাইভের কেন্দ্রবিন্দুর ভুজকে, আচ্ছা বৃহত্তর ও ক্ষুদ্র সূচক ওঝাইভ কেন্দ্রবিন্দুর ভুজকে ড্যাশ বলে, কি বলে? এটা মধ্যমা বলে অবশ্যই। ঠিক আছে, এটা সবাই জানো, তোমরা পড়েছো, এটা মধ্যমা বলে, মধ্যমা হবে এটা। ঠিক আছে, দেখো এবার 3-এর দাগের অঙ্কে যাবো, 2-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো, 3-এর দাগের অঙ্কে যাবো। নেক্সট দেখো 3-এর দাগের, তিনের দাগের 1-এরটা কি বলছে দেখো, 3-এর দাগের 1-এর অঙ্ক বলছে সত্য মিথ্যা, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, তাহলে 2 বছর পরে দ্রব্যের মূল্য 81 টাকা।
দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, ঠিক আছে। 10% হ্রাস পেলে তার মানে প্রথম বছরের মূল্য 100 টাকায় 10% মানে 10 টাকাই কমবে, তাহলে 10% কমে হয়ে গেল 90 টাকা এক বছরে। এবার 90 টাকা 10% কত? 90 টাকা 10% 9 × 10/100, এইটাই টাকা হলো, এইটাই টাকা হলো 9 টাকা। তাহলে পরের বছরে এইটা থেকে 90 টাকা 10% 9 টাকা কমবে, 90 থেকে 9 বাদ দিলে 81 টাকা হয়ে যাচ্ছে। তারপরে 2 বছর পরে মূল্য হয়ে যাচ্ছে 10% হারে পরপর দুবার কমলে 2 বছর পরে মূল্য কমে হয়ে যাচ্ছে 81 টাকা। এটাই বলা আছে, তার মানে সত্য, এটা যেটা বলা আছে সেটা সত্য। 2 দেখো, পরেরটা বলেছে যে যদি a - b প্রপোর্শনাল 1/c, আচ্ছা তার মানে a - b প্রপোর্শনাল 1/c, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি a - b প্রপোর্শনাল ইকুয়াল টু k1/c, তাহলে k1 = ac - bc, এটা লিখতে পারি k1 = ac - bc। এবার দেখো k1 = যদি আমরা ac - bc লিখতে পারি, তারপরে কি বলছে? তারপরে বলছে b - c প্রপোর্শনাল 1/a, b - c প্রপোর্শনাল 1/a, তাহলে b - c = k2/a, তাহলে কোনাকুনি গুণ করলে ab - ac = k2, ঠিক আছে। এরপর দেখো c - a প্রপোর্শনাল 1/b, c - a প্রপোর্শনাল 1/b, অতএব c - a = k3/b, অতএব bc - ab = k3। এখানে k1 ভেদ ধ্রুবক অশূন্য, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, এখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার কি বলেছে? এবার বলেছে তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1, এটা বলে দিয়েছে। তাহলে এই ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত? k1 + k2 + k3, এখানে ac - bc প্লাস ab - ac প্লাস bc - ab, প্লাস ab মাইনাস ab কাটা, মাইনাস ac প্লাস ac প্লাস bc ac সব কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কিন্তু 1 বলা আছে মানটা, তাহলে যেটা বলা আছে সেটা মিথ্যা। 3 দেখো, 2 হয়ে গেল। প্রসেসটা দেখে নাও, এটা 2 নম্বরেও থাকতে পারে কিন্তু, ঠিক আছে, বলে দিতে পারে যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টির মান নির্ণয় করো। আচ্ছা, নেক্সট যেটা বলেছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ, আমরা যেটা কিছু প্রয়োগের লিস্ট করে সেগুলো আমরা প্রমাণ করে দিয়েছি 30টা মতো, দেখবে আমাদের প্লেলিস্টে করা আছে, প্লেলিস্টে যাবে তোমরা পেয়ে যাবে। তাহলে এইটা যেটা সূক্ষ্মকোণ বলেছে এটা স্থূলকোণ হবে, ঠিক আছে, সূক্ষ্মকোণ বলেছে স্থূলকোণ হবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে এটাও মিথ্যা হচ্ছে। বৃহত্তর হলে সূক্ষ্মকোণ আর ক্ষুদ্রতর হলে স্থূলকোণ, ঠিক আছে। এখানে কি বলেছে? এখানে বলেছে ক্ষুদ্রতর হলে স্থূলকোণ। এবার দেখো sin² 5θ প্লাস cos² 5θ এর মান 5 বলেছে। এই যে sin² 5θ প্লাস cos² 5θ, আমরা জানি sin² θ প্লাস cos² θ এর মান 1, তাহলে cos² θ প্লাস sin² θ এর মান 1, তাহলে cos² 2θ প্লাস sin² 2θ এর মানও 1, cos² 5θ প্লাস sin² 5θ এর মানও 1। তাহলে তোমাদের একটু ঘাবড়ে দিতে চেয়েছে, এটা 5θ দিয়ে এর মানটা 5 দিয়ে দিয়েছে বইয়ে, 5 না, এটা 1ই হবে। যদি cos² 100θ প্লাস sin² 100θও হয়, তার মানও একই হবে, 100 নয়, ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা দিয়েছে। আচ্ছা, এরপর কি বলা আছে? এরপর বলা আছে যে সম আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 1:2, তাহলে উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। সম আয়তন বিশিষ্ট ভূমি সমান মানে ভূমির ব্যাস সমান বলতে চাইছে, তার মানে ব্যাসার্ধও সমান, ঠিক আছে। তাহলে সম আয়তন বিশিষ্ট, তাহলে আমরা শঙ্কুর উচ্চতা মনে করছি h1, আর শঙ্কুর উচ্চতা আমরা মনে করে নিচ্ছি h1, আর এখানে অর্ধগোলকের উচ্চতার ব্যাসার্ধ সমান হয়, তোমরা জানো, ঠিক আছে, সম আয়তন। তাহলে যদি আমরা উভয়েরই এর উচ্চতা h, শঙ্কুর উচ্চতা h1 আর এর h2 ধরে নিই, এর h2টা হচ্ছে 8টাই h2 অর্ধগোলকের ক্ষেত্রে, তাহলে এই শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই r² h1 ইকুয়াল টু অর্ধগোলকের হচ্ছে 2/3
পাই আর কিউব। নর্মাল গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। ঠিক আছে, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। তাহলে বলেছে উচ্চতার অনুপাত বলে দিয়েছে 2:1। এবার দেখি আমাদের কত আসে। আমরা পাই আর স্কয়ার তুলে দিচ্ছি। 1/3 পাই আর স্কয়ার তুলে দিলে এখানে শুধু h1 পড়ে থাকছে। 1/3 পাই আর স্কয়ার তুলে দিলে 2r থাকছে। আমরা বললাম এই এর ক্ষেত্রে rটাই h2 গোলকের ক্ষেত্রে, তাহলে এই যে h1 এই rটা h1 is equal to 2h2 এই মানটা বসাচ্ছে। তাহলে h1 by h2 is equal to 2, তার মানে h1 by h2 is equal to 2/1, তার মানে 2:1। উচ্চতার অনুপাত 2:1। ঠিক আছে, এইটা আসছে। কি বলেছে দেখো, 2:1ই বলেছে, তার মানে যেটা দেওয়া আছে সেটা একদমই সত্য। এবার 6টা সত্য মিথ্যা লাস্ট। বলে দিয়েছে যে x1 x2 x3 ডট xn এই সংখ্যার গড় x বার, তার মানে এদের গড় যদি x বার হয়, x1 x2 x3 ডট xn এই সংখ্যার গড় x বার, তার মানে x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস ডট প্লাস xn বাই n। গড়ের মান নিয়ম হচ্ছে এটাই, তার মানে x1 প্লাস x2 প্লাস ডট প্লাস xn ইজ ইকুয়াল টু nx বার। ঠিক আছে, এইটা হচ্ছে। এবার দেখো বলেছে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 ডট k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। এটা সত্যকে মিথ্যা দেখতে হবে। অতএব k প্লাস x1 প্লাস k প্লাস x2 প্লাস k প্লাস x3 প্লাস ডট প্লাস k প্লাস xn বাই n এর গড় কত? এখানে দেখো x1 থেকে শুরু, x1 এ শেষ, প্রত্যেকের সঙ্গে k আছে, তার মানে n টা k আছে নিশ্চয়ই। ঠিক আছে, তার মানে n k প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট প্লাস xn বাই n। তাহলে এইটা দেখো এইটা n কে প্লাস এইটার মান কত, এই যে এইটার মান n x বার বাই n, দুটোকে n দিয়ে ভাগ করলে k প্লাস x বার হয়ে যাচ্ছে। এটাই বলা আছে যে k x1 প্লাস k x2 প্লাস k xn এর গড় k প্লাস x বার। তাহলে এটা যেটা দেয়া আছে সেটাই এসছে, সত্য আসছে। ঠিক আছে, দেখো সত্য কমপ্লিট হলো। দেখো 1 এর দাগে 2 এর দাগে 3 এর দাগে হয়ে গেল। এবার আমরা 4 এর দাগে যাচ্ছি। চারের দাগের একেরটা, 4 এর দাগের একের কি বলছে দেখো। 4 এর দাগের একের বলছে কোনো আসল 3 বছরে চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3.3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, ধরি আসল ইজ ইকুয়াল টু p টাকা, বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু r%। ঠিক আছে, তাহলে সুদ আসল কত? 3 বছরের সুদে মূলে 3.3 গুণ হয়। 3.3 সমান কত হচ্ছে? 3.3 3 আসতে 24, 24 আর 3 27 বাই 8 এত গুণ। ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে সুদ আসলে কত হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 3.3 ইন্টু p এত টাকা ইজ ইকুয়াল টু 27p বাই 8 এত টাকা। ঠিক আছে, তাহলে অতএব শর্তানুসারে এই যে 27p বাই 8 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে 3। এইটা হলো, এখান থেকে r এর মানটা বের করতে হবে। p কেটে দেওয়া হলো। ঠিক আছে, p কেটে দেওয়া হলো। এইটা দেখো, এইটা হচ্ছে 1 প্লাস r বাই 100 তারপরে 3, আর এটা হচ্ছে 27 বাই 8 আছে, সেটা 3/2 তার কিউব। ঠিক আছে, তাহলে উভয় দিক দিয়ে আমরা যদি কিউব সরিয়ে দিই, তাহলে 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 3/2 বা r বাই 100 ইজ ইকুয়াল টু 3/2 মাইনাস 1 বা r বাই 100 ইজ ইকুয়াল টু 2 লসাগু 3 মাইনাস 2 বা r বাই 100 ইজ ইকুয়াল টু 1/2 বা r ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 100। অতএব r ইজ ইকুয়াল টু 50 চলে আসছে।
দেখো আর ইজ ইকুয়াল টু 50। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা কি বলেছে। এখানে বলেছে বার্ষিক সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের আসছে বার্ষিক সুদের হার 50%। অতএব বার্ষিক সুদের হার 50%। দেখে নাও, বার্ষিক সুদের হার 50%। একের দাগের হয়ে গেল। নেক্সট দেখো আমরা দুইয়ের দাগের যাবো। প্রসেসটা ভালো করে দেখে নাও। আসল ধরেছি পি টাকা, সুদের হার 8% ধরে নিয়েছি। সমূল চক্রবৃদ্ধি 3×3=8 3×3=8 আমরা করে নিয়েছি, 27/8 হচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1+r/100। পি কেটে গেছে, এটা 3/2 কিউব, উভয় দিক দিয়ে কিউব সরিয়ে দিয়ে আর এর মানটা বের করে নিয়েছি। দুইয়েরটা দেখো 4-এর দাগের। চারটাকে দুইয়ের অঙ্ক বলছে এখানে বলা আছে যে দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা এবং দুজনের একটি ব্যবসায় মোট লাভ 15,000 টাকা। তাহলে প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লাভ্যাংশ 9,000। 6,000 দিয়ে লাভ্যাংশ 9,000 তো হবে না, 6,000 আছে, 6,000 দিয়ে লাভ্যাংশ 9,000। ঠিক আছে, দুজনের একটি ব্যবসায়, দুজনের ব্যবসায় মোট লাভ 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা এবং লাভ 9,000 টাকা। ঠিক আছে, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ কত? তৃতীয় ব্যক্তির লাভ হয়ে যাচ্ছে মোট লাভ 15,000 টাকা থেকে প্রথম ব্যক্তির লাভ বিয়োগ করে দিই 9,000 টাকা, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ 6,000 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাতেই লাভটা বণ্টিত হয়। আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ব্যক্তির মূলধন পি টাকা। ধরি দ্বিতীয় ব্যক্তির মূলধন পি টাকা। অতএব প্রথম ব্যক্তির মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন, অতএব 6,000 ইস্টু পি ইকুয়াল টু প্রথম ব্যক্তির লাভ 9,000 ইস্টু দ্বিতীয় ব্যক্তির লাভ 6,000। অতএব 6,000 বাই পি 9,000 বাই 6,000। অতএব তাহলে এখানে 6,000 বাই পি ইকুয়াল টু 3,000 দিয়ে কেটে গেলে 3/2 হয়ে যাচ্ছে, বা 3p ইকুয়াল টু 6×2 12,000, বা p ইকুয়াল টু 12,000 বাই 3, বা p ইকুয়াল টু 4,000। ঠিক আছে, অতএব দ্বিতীয় ব্যক্তির মূলধন 4,000 টাকা। সহজ অঙ্ক দেখো, দ্বিতীয় ব্যক্তির মূলধন ইকুয়াল টু 4,000 টাকা। ঠিক আছে, সহজভাবে এসে গেল। দেখো দ্বিতীয় ব্যক্তির মূলধন 4,000 টাকা। নেক্সট দেখো, এবার 3-এর দাগে যাব। হলো 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো। তিনের দাগের অঙ্ক বলে দিয়েছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এবার এখানে বলছে a α² / b α + c, তাহলে আমরা যে মানগুলো আমরা জানি বের করে নিই। অতএব
আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এইটা। ঠিক আছে, এবার কিসের মান চেয়েছে দেখো, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, অতএব এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি, এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি, মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর মান নির্ণয় করো বলে দিয়েছে। তাহলে এইটা আমরা কি করব, এটা সিম্পলি লসাগু করব। প্রথমত বি আলফা প্লাস সি বি বিটা প্লাস সি, এখানে এ আলফা স্কোয়ার। আচ্ছা, এই সমীকরণে দেখো, এটা না করে আমরা এটা করছি, সহজ হবে আমাদের। এর মানটা তো নির্ণয় করতে হবে, যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটি বীজ আলফা, তাহলে আমরা এই আলফাটা এতে বসাতে পারি। অতএব এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এ আলফা স্কোয়ারের মান কত, মাইনাস বি আলফা মাইনাস সি। আবার যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বিটা, অতএব এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব এ বিটা স্কোয়ারের মান কত আসছে, মাইনাস বি বিটা মাইনাস সি, এইটা আসছে। এবার এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করবো। অতএব এবার মানটা নির্ণয় করছি, দেখো এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি, অঙ্কটা কত সহজ হয়ে গেল। এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি, বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু এ আলফা স্কোয়ারের মান কত, এইটা বি আলফা মাইনাস বি আলফা মাইনাস সি বাই বি আলফা প্লাস সি, মাইনাস এটা মাইনাস বি বিটা মাইনাস সি বাই বি বিটা প্লাস সি। এখান থেকে আমরা উপর থেকে মাইনাস কমন নিলে বি আলফা প্লাস সি হয়ে যাচ্ছে, বাই বি আলফা প্লাস সি আছে, এখানে মাইনাস আছে, আবার একটা মাইনাস কমন নিচ্ছি, বি বিটা প্লাস সি, এখানে আছে বি বিটা প্লাস সি। এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এখানে আসছে -1, আর এটা -1 +1, এটা কেটে গিয়ে 0 আসছে। ঠিক আছে, তাহলে এবার স্টেটমেন্টটা লিখবে, অতএব এর মান 0। ঠিক আছে, লিখবে এর মান 0। প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, এই অঙ্কটার উত্তর অবশ্যই লিখবে যে এর মান 0। এই যে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি এর মান 0। ঠিক আছে, দেখো 3-এর দাগের হয়ে গেল। এবার আমরা 4-এর দাগে যাচ্ছি। চারের দাগে কি বলেছে, বলা আছে a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি 2:1 হলে a ইজ টু বি এর মান। চারেরটা a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2:1, a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2:1। এখানে এইটা থেকে a ইজ টু বি এর মান চেয়েছে, তাহলে কি হবে দেখো, a প্লাস বি বাই রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2/1। ঠিক আছে, এবার আমরা কি করব, তাহলে a প্লাস বি যদি আমরা বর্গ করে দিই, এটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়াল টু 4/1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্ম, a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি আকারে প্রকাশ করার একটা ফর্ম। তাহলে এইটা যেহেতু হয়ে যাচ্ছে, অতএব a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, অতএব a ইজ ইকুয়াল টু b। তাহলে অতএব a বাই b ইজ ইকুয়াল টু 1, অতএব a বাই b ইজ ইকুয়াল টু 1/1 আমরা লিখতে পারি। অতএব a ইজ টু b ইজ ইকুয়াল টু 1:1, অতএব a ইজ টু b এর মান 1:1। ঠিক আছে, দেখো এইটা আসছে।
a/b এর মান 1:1 আসছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, এটা 4 দাগের হলো, 5 দাগে যাব। ABC কোণ 90 ডিগ্রি, 5 দাগে যাচ্ছি। দেখো ত্রিভুজ ABC কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। বি কোণটা ABC, বি কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। ABC এর বি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, বিডি লম্ব এসি, যথারীতি বিডি লম্ব এসি করে দিই, বিডি লম্ব এসি। ঠিক আছে, আর কি বলা আছে? আর বলা আছে বিডি সমান 16, এডি সমান 10, বিডি সমান 16, এডি সমান 10। ঠিক আছে, বিডি সমান 16, এডি সমান 10 হলে এখানে কি বলছে? বিডি সমান 16, এডি সমান 10, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে সিডিটা নির্ণয় করতে হবে, সিডি। ঠিক আছে, এখানে দেখো ত্রিভুজ ABC এর কোণ ABC = 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি সমান 16 সেমি এবং এডি সমান 10 সেমি। এইরকম কন্ডিশন যেহেতু হয়, সদৃশতার উপপাদ্য জানো যে এইরকম হলে এই যে ABC মূল ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ, মূল ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এই দুপাশের ত্রিভুজদ্বয়ও পরস্পর সদৃশ, তাই তো? মূল ত্রিভুজটা দুপাশের ত্রিভুজদ্বয়ের সঙ্গে পরস্পর, মূল ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে একবার সদৃশ, মূল ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে একবার সদৃশ, তাহলে দুপাশের ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ। আমরা এখানে কি কন্ডিশন নেবো? এটা আমাদের যেটা কাজে লাগবে, এই দুপাশের ত্রিভুজদ্বয়, এইটা দুপাশের ত্রিভুজদ্বয়টা নিচ্ছি। ঠিক আছে, দুপাশের ত্রিভুজদ্বয়। অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD সদৃশ। ঠিক আছে, তাহলে দেখো এই দিকে ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে এই দিকের এই কোণটা সমান হয়, তাই তো? এবার দেখো আমরা এই ত্রিভুজটার কন্ডিশন আগে লিখেছি, তাহলে এর বিপরীত বাহু কোনটা? BD। অতএব BD বাই এর বিপরীত বাহু CD। এই লম্ব এই দুটো কোণ আমরা নিচ্ছি না, আর এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান। এর বিপরীত বাহু হচ্ছে AD, এর বিপরীত বাহু এই কোণের BD। তাহলে BD² হয়ে যাচ্ছে AD × CD। আচ্ছা, BD-র মান কত এখানে? এটা BD, হ্যাঁ, BD-র মান এটা 16² এটা হয়ে যাচ্ছে AD মানে 10, CD। অতএব 10 CD = এটা কত হচ্ছে? 16 16 256, তাই তো? অতএব CD = 256/10। অতএব CD = 25.6 আসছে। CD = আসছে 25.6, দেখে নাও, CD = 25.6। কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব CD এর দৈর্ঘ্য, অতএব CD বাহুর দৈর্ঘ্য 25.6 সেমি। CD বাহুর দৈর্ঘ্য 25.6 সেমি। দেখো 5-এর হয়ে গেল, 6-এর অঙ্কে যাচ্ছি আমরা। 6-এর অঙ্ক। ছয়ের অঙ্ক এখানে বলছে যে ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB প্লাস OB-র মান দেওয়া আছে, OD-র মান দেওয়া আছে, O এর মান দেওয়া আছে, OC-র মান চেয়েছে। এটা তোমাদের বইয়ের একটা প্রয়োগ। ঠিক আছে, যে এই প্রয়োগটা আমাদের করেও দেওয়া আছে, দেখবে যে প্লে লিস্টে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে একটা পার্ট আছে, সেখানে করে দেওয়া আছে। আর তোমাদের বইয়ে এটা আছে, দেখবে এইরকম, এই যে ABCD, এইটা একটা চিত্র, আয়তাকার চিত্রের ভেতরে যদি যে কোনো একটা বিন্দু মনে করো এইখানে যে কোনো জায়গায় অবস্থিত ও বিন্দু, তাহলে এই যে এইটা OA² + OC² = OB² + OD², এটা একটা সম্পর্ক। এই সম্পর্কটাই আমরা কাজে লাগাবো। ও বিন্দুটা যেইখানে হোক, এখানে 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 যেখানে ইচ্ছা হতে পারে, OA² + OC² = OB² + OD², এইটা হয়ে থাকে।
ঠিক আছে, এবারটা দেখো, তাহলে আমরা লিখছি এবিসিডি আয়তাকার চিত্রের ভেতর, এবিসিডি আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত, এবিসিডি আয়তাকার চিত্রের ভিতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত, এবিসিডি আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত, কি বলে দিয়েছে, ওবি 6 সেমি, ওডি 8 সেমি, ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি, ওএ সমান 5 সেমি। আমরা জানি এক্ষেত্রে, আমরা জানি এক্ষেত্রে ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হয়। অতএব তাহলে প্রত্যেকটার মান বসাই, ও এর মান 5 স্কোয়ার, ওসির মান চেয়েছে, ওসির মানটাই নির্ণয় করতে হবে। ওবির মান কত, ওবির মান এটা 6 সেমি, তাই তো, ওবি কত বলেছে বোঝা যাচ্ছে না ঠিক, ওবি 6, এটা 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 5 5 25 প্লাস ওসি স্কোয়ার 6 6 36 প্লাস 64, বা ওসি স্কোয়ার ইজিক্যাল টু এই দুটো যোগ করলে 100 মাইনাস 25, অতএব ওসি স্কোয়ার ইজিক্যাল টু 75, অতএব ওসি ইজিক্যাল টু এটা হয়ে যাচ্ছে, দেখো দুটো ভালো 75 মানে 5 5 25 3 25 75, তার মানে 5√3, অতএব ওসি এর দৈর্ঘ্য, ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি, ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। ঠিক আছে, এটা আসছে, দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে, এটা কাজে লাগতে পারে। ওসি এর দৈর্ঘ্য হলো 5√3 সেমি। নেক্সট দেখো, পরের অঙ্কে যাচ্ছি, যে বলেছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা সর্বনিম্ন মান নির্ণয় করো। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটা যেহেতু স্কোয়ার আছে বুঝতেই পারছো মানটা ধনাত্মক মান আসবে। যে কোনো কিছু স্কোয়ার থাকলে 9 tan স্কয়ার থিটা, যেটা 3 tan থিটার হোল স্কোয়ার, 4 cos স্কয়ার থিটা, এটা 2 cot থিটার হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার পার্ট মান পজিটিভ আসবে আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, এবার আমরা কি জানি দেখো, আমরা জানি 3 tan থিটা, এটা বুঝে তোমাকে নিতে হবে, হ্যাঁ, মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার গ্রেটার ইজ ইকুয়াল টু 0, কারণ এই যে 9 tan স্কয়ার থিটা এটা 3 tan থিটার হোল স্কোয়ার, সেই জন্য আমাকে এ নিলাম আর এটা বি নিলাম। এবার প্রশ্ন আসতে পারে এখানে মাঝে মাইনাস কেন নিলাম, প্লাস কেন নিলাম না, ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো একটু পরে বলছি আমি সেটা। এটা যদি সূত্রে ফেলি, এটা 3 tan থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার গ্রেটার ইজ ইকুয়াল টু 0, এইটা এলো। এবার আসছে এটা 9 tan স্কোয়ার থিটা, 3 tan থিটার হোল স্কোয়ার করলে 9 tan স্কোয়ার থিটা, এটা tan এই যে মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 tan থিটা, আর cot মানে 1 বাই tan থিটা প্লাস এইটা 4 cot স্কোয়ার থিটা গ্রেটার ইজ ইকুয়াল টু 0, এইটা tan tan কেটে গেল, এইটা আসছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, আর এটা কত এসছে, এটা মাইনাস 12 গ্রেটার ইজ ইকুয়াল টু 0, অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা গ্রেটার ইজ ইকুয়াল টু 12 আসছে। তাহলে এই যে এইটার মান হয় 12 বা তার চেয়ে বড়, হয় 12 বা তার চেয়ে বড়, তাহলে সর্বনিম্ন মান কত, 12, অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12, এইটা আসছে। এবার দেখো যে আমরা কিভাবে নিলাম, এই যে 9 tan স্কয়ার থিটা এইটা হোল স্কয়ার এইটা হয়, সেই হিসাবে তোমাকে বুঝে নিতে হবে, এর হোল স্কয়ার এইটা হয়, 2ab টা tan cot কেটে যাবে, ঠিক আছে।
আমরা এখানে মাইনাস নিয়েছি কারণ এই যে যেহেতু স্কোয়ার ফর্মে আছে, এটা হোল স্কোয়ার, এটা 3 tan হোল স্কোয়ার, এটা 2 cot হোল স্কোয়ার যেহেতু আছে মান পজিটিভ আসবে, সেই কারণে মাইনাস নেওয়া হয়েছে, মাইনাস ওদিকে গিয়ে পজিটিভ হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে প্লাস নিতাম, প্লাসটা ডান দিকে গিয়ে, আমি বলেছিলাম যে কি কারণে মাইনাস নিচ্ছি, প্লাসটা ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যেত, মাইনাস বার হয়ে যেত। এবার মাইনাস মান হতে পারে না, যে কোনো কিছু বর্গের মান প্লাস হয়, সেই কারণে এখানে মাইনাস নেওয়া হয়েছে, ডান দিকে গিয়ে প্লাস। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মান এলো 12। দেখো 7 হলো, এবার 8। 8 দেখো কি বলেছে, 8 অঙ্ক বলেছে যে tan θ - cot θ = 0 হলে একটা মান চেয়েছে। আচ্ছা, tan θ - cot θ একদমই সহজ অঙ্ক। দেখো tan θ - cot θ = 0 বা tan θ = cot θ হয়ে যাচ্ছে, tan θ = cot θ। তাহলে অতএব tan θ cot এদিকে এলে, এদিকে নিচে cot θ হয়ে যাচ্ছে = 0। অতএব এটা 1/cot মানে tan স্কয়ার হয়ে যাচ্ছে, tan স্কয়ার θ = 0। তাই তো, tan - cot 0 বলেছে। তাহলে tan স্কয়ার θ, তাহলে অতএব tan θ = 0ই হবে। না, এটা 0 নয়, এটা কোনাকুনি গুণ করে তো ম্যাচ করতে হবে, অবশ্যই 1 হতে হবে, তবে তো কোনাকুনি গুণ করে ম্যাচ করবে 1। তাহলে tan θ = +-1। আমাদের মাইনাস মানটা এখানে ক্লাস 10 এর সিলেবাসে গ্রাহ্য নয়, তাহলে ক্লাস 10 এর সিলেবাসে গ্রাহ্য tan θ এর মান যখন 1 হবে। অতএব tan θ = tan 45 ডিগ্রি। অতএব θ = 45 ডিগ্রি। ঠিক আছে, এবার যার মান চেয়েছে, কিসের মান চেয়েছে, মান চেয়েছে যে sin θ - 15 + cos θ + 15। অতএব sin θ - 15 + cos θ + 15 = sin θ এর জায়গায় 45 ডিগ্রি যদি বসাই, -15 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 30 প্লাস cos 60। sin 30 এর মান হাফ প্লাস cos 60 এর মান হাফ, হাফ প্লাস হাফ যোগ করলে কি হচ্ছে 1 + 1, 2/2, 1 হয়ে যাচ্ছে। অতএব sin θ - 15 প্লাস cos θ + 15 এর মান কত, এর মান 1 আসছে। দেখো প্রসেসটা একদম সহজ করে করা আছে, দেখো মান আসছে 15। ঠিক আছে, sin θ - 15 প্লাস cos θ + 15 মান 1। এবার দেখো 9 এর অঙ্কে যাব আমরা। 9 এর অঙ্ক বলেছে একটি ঘনকের ভেতর দীর্ঘতম 4√3 সেমি দণ্ড রাখা যায়। 9 এর অঙ্ক, একটি ঘনকের ভেতর দীর্ঘতম 4√3 সেমি দণ্ড রাখা যায়। ঠিক আছে, তার মানে দীর্ঘতম যে দণ্ড রাখা যায় সেটা কর্ণ বরাবর রাখা যায়, সেটা অবশ্যই ঘনকের কর্ণের দৈর্ঘ্য। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনক বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, এদের সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে কর্ণ বরাবর। ঠিক আছে, তার মানে কর্ণ বরাবর সবচেয়ে বড় দণ্ড, সেটা কর্ণের দৈর্ঘ্য। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে কর্ণ জানা থাকলে যদি বাহু বের করতে হয়, অতএব ঘনকের বাহু কত, ঘনকের বাহু √3 দিয়ে ভাগ করতে হয়, 4√3/√3 এত সেমি = 4 সেমি। ঠিক আছে, ঘনকের বাহু হয়ে যাচ্ছে 4 সেমি। এবার কি চেয়েছে, ঘনকের আয়তন। অতএব ঘনকের আয়তন বাহু কিউব 4 কিউব ঘন সেমি, 4 × 4 = 16, 4 × 16 = 64
ঘন সেমি। দেখো ঘনকের আয়তন আসছে একদম সহজ অঙ্ক, পাতি জলের মতো অঙ্ক দিয়েছে। ঘনকের আয়তন 64 ঘন সেমি। ঠিক আছে, 9 হলো। এবার 10 অঙ্কে যাবো আমরা। 64 ঘন সেমি আমাদের অ্যান্সার হলো। দেখো একদম সহজ অঙ্ক। দশের অঙ্ক হলো, আচ্ছা আমাদের একটা অঙ্ক বাদ পড়ে গেছে, 9 বাদ পড়ে গেছে। আমরা 9 করে দিচ্ছি। দেখো এটা 10 আমরা করে ফেলেছি, 9 লিখে 10 করে ফেলেছি। এবার 9 এটা 10 অঙ্ক হলো, এটা 10 অঙ্ক হলো। ঠিক আছে, আমাদের একটা অঙ্ক আগে পড়ে হয়ে গেছে, এবার 9 করে দিচ্ছি। এটা 10 অঙ্ক করা হয়ে গেছে, 9 বাদ পড়ে গেছে, 9 করছি। দেখো 9 বলেছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের ব্যাস এবি। তাহলে অর্ধবৃত্তে 4 সেমি ব্যাসার্ধ, এটা চিত্রটা আঁকো। এটা অর্ধবৃত্ত, এটা ব্যাস এবি। অর্ধবৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, অতএব ব্যাস এবি সমান 2 × 4 সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, 8 সেমি হলো। এবার কি বলেছে? এবার বলেছে যে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ বিসি ইজ ইকুয়াল টু 2√7 সেমি হলে এসি দৈর্ঘ্য। এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ সি, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। আর কি দেওয়া আছে? কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ বিসি 2√7 সেমি প্রদত্ত বিসি 2√7 সেমি। তাহলে যেহেতু এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা বিসি বলা আছে, কি চেয়েছে? নিশ্চয়ই এসি চাইবে। এসি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইটা সমকোণ, সি কোণটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, তার মানে এবি অতিভুজ। আমরা কি জানি? তাহলে এই দুটো লম্বভূমি। তাহলে অতএব এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার হবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 2√7 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি হচ্ছে 8 স্কোয়ার। অতএব এসি স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 7 28 ইজ ইকুয়াল টু 64, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 28। অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 × 14 6 14 হাতে 1 2 3 3 × 6 3 6। অতএব এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব এসি ইজ ইকুয়াল টু 6। অতএব এসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এসি বাহুর দৈর্ঘ্য আসছে দেখো 6 সেমি। দেখো এটাই অ্যান্সার আসছে, এসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। 10 অঙ্ক এর আগে হয়ে গেছে, 9 অঙ্ক এখন হলো। এবার আমরা 11 অঙ্কে যাচ্ছি। দেখো এটা সহজ অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক এই প্রথম পেলাম আমরা, এই ধরনের অঙ্ক এর আগে ছিল না। এগারো অঙ্ক বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, তির্যক উচ্চতা 2 ডেসিমি। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল নির্ণয় করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল নির্ণয় করতে হবে। শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, শঙ্কুর ভূমির পরিধি ইজ ইকুয়াল টু 88 সেমি। ঠিক আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি। অতএব শঙ্কুর ভূমির
পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই r সেমি। ঠিক আছে, ভূমির পরিধি 2 পাই r সেমি। অতএব শর্তানুসারে 2 পাই r ইজ ইকুয়াল টু 88। অতএব 2 ইন্টু 22/7 ইন্টু r ইজ ইকুয়াল টু 88। অতএব r ইজ ইকুয়াল টু কত হবে? 88 ইন্টু 22/7টা ওদিকে গিয়ে উল্টে যাবে, 7/22, আর 2টা ওদিকে গিয়ে হাফ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা 22 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে, 4/22 88, 4কে 2 দিয়ে কাটলে 2। অতএব r ইজ ইকুয়াল টু 14। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 14 সেমি আসছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 14 সেমি। দেখো ভূমির ব্যাসার্ধ 14 সেমি এলো, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 14 সেমি। আর প্রদত্ত শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা কত বলা আছে? শঙ্কুর তির্যক উচ্চতা 2 ডেসিমি। আচ্ছা, ইজ ইকুয়াল টু 2 ডেসিমি। 2 ডেসিমি সমান কত হচ্ছে? সেমিতে নিয়ে গেলে 20 সেমি। 2 ডেসিমি সমান 20 সেমি হয়ে যায়। ঠিক আছে, এবার কি চেয়েছে দেখো, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে সেমিতে। হ্যাঁ, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল। পাই এর মান কত? 22/7। আর এর মান কত? 20 না, আর এর মান, এই যে আর এর মান হচ্ছে ভূমির ব্যাসার্ধ 14, এল এর মান কত? 20। এত বর্গ সেমি। 7 দুগুণে 14, 22 দুগুণে 44 ইন্টু 20, এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 880 বর্গ সেমি হয়ে যাচ্ছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল একদম লিখে আমরা অঙ্কটা কষেছি। দেখো 880 বর্গ সেমি। দেখো 11 অঙ্ক হয়ে গেল, একদম সহজ অঙ্ক ছিল। এবার 12 অঙ্কে চলে যাচ্ছে। 12 লাস্ট অঙ্ক, মানে যে 1 নম্বর এবং 2 নম্বরের যে অঙ্ক করছি তার লাস্ট অঙ্ক। ঠিক আছে, আপাতত আমরা এই 1 2 3 4 দাগ পর্যন্ত করে রাখছি। এরপর এগুলো কমপ্লিট হলে আমরা বড় অঙ্ক করবো, দীর্ঘ অঙ্ক যেগুলো 3 নম্বর 4 নম্বরের। এবার লাস্ট যেটা অঙ্ক দেখো, বইয়ে এখানে দাগ নাম্বারটা নেই, দেওয়া আছে যেটা uy is equal to xi minus 45/10। uy is equal to xi minus 45/10, তাই তো? uy is equal to xi minus 45/10, summation of fi ui is equal to -16, তাই তো? summation of fi ui is equal to -16। summation of fi ui is equal to -16 দেওয়া আছে, fi ui -16। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, fi ui -16 দিয়ে এখানে fi ui -16 আর সামেশন অফ fi is equal to 200। সামেশন অফ fi is equal to 200। তাহলে এখানে অতএব h is equal to কত? h is equal to 10। ঠিক আছে, h is equal to 10 আর a is equal to কত? a is equal to 45। অতএব x bar is equal to a plus summation of fi ui by summation of fi into h, এটা ফর্মুলা। অতএব x bar is equal to a এর মান কত? 45 প্লাস এখানে হয়ে যাচ্ছে summation of fi ui -16 বাই এটা 200 into 10, এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, কত আসছে দেখো, এখানে মাইনাস দিয়ে মান আছে। ঠিক আছে, তাহলে এখানে আসছে x বার ইজ ইকুয়াল টু 45, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো প্লাস মাইনাসে মাইনাস, আর 16কে 20 দিয়ে ভাগ করলে 0.8 হয়, 0.8। এটা 2 দিয়ে কেটে গেলে 10, আর এখানে হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তার মানে 0.8 হচ্ছে। তাহলে x বার ইজ ইকুয়াল টু
44.2 হয়ে যাবে, 44.2। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স বারের মান নির্ণয় করো। অতএব এক্স বারের মান, অতএব এক্স বার এর মান 44.2। ঠিক আছে, দেখো এক্স বারের মান 44.2। প্রসেসটা দেখে নাও ভালো করে। চারের দাগের অঙ্ক কমপ্লিট হলো। যদি আমাদের আজকে ক্লাস দেখো, আজকের ক্লাসে আমাদের 10-এর দাগের অঙ্কটা আগে করা আছে, 9-এর দাগেরটা পরে করা আছে। 10-এর দাগেরটা আগে, 9-এর দাগেরটা পরে করা আছে। আমরা 10-এর দাগেরটা ভুল করে আগে করে নিয়েছিলাম, তারপর 9-এর দাগেরটা করে দিয়েছি। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে পরবর্তী ক্লাসগুলোর জন্য। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটি ক্লাস ভালো লেগে থাকলে চ্যানেল লাইক করবে ভিডিওটি, এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনও অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যত আমাদের ক্লাস হচ্ছে সমস্ত কিছু প্লেলিস্টে আছে, তোমাদের যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে প্রবলেম সলভ করতে পারবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে 140 পাতার ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা আমরা সলভ করলাম। পরবর্তী ক্লাসে এর পরের যে কোশ্চেন সেটা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।